ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছো। হালকা ঠান্ডা পড়েছে তো আজ কিন্তু ফুটবলেরও দারুণ সব খবর আছে। মোহামেডান খেলতে নেমেছিল পাঞ্জাব এফসির সাথে, সেই ম্যাচে মোহামেডান হেরে গেছে, তো সেই ম্যাচ নিয়ে আলোচনা। এছাড়া ইস্টবেঙ্গল কিন্তু খেলতে নামছে চেন্নাইয়ের সাথে, চেন্নাইতে পৌঁছে গেছে ইস্টবেঙ্গল টিম। কে যেতে পারলো না, কে রইলো, সব কিছু কিন্তু বলবো তোমাদেরকে। আর অস্কার বুজো কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে একটা বড় বার্তা দিয়েছে কেন তিনি ইস্টবেঙ্গলে থেকে গেলেন। এছাড়াও ইউরোপিয়ান ফুটবলের খবর তো আছেই। তো সব খবর নিয়ে কিন্তু আজকে তোমাদের কাছে চলে এসেছি। তো রোজ যেটা বলি আরও একবার সেটাই বলছি যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা একটু বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। আর তোমরা যদি একটু লাইক, শেয়ার, কমেন্ট এইগুলো যদি একটু বেশি করে করো, আমিও তোমাদের জন্য ফুটবলের ভালো খবর বানাতে কিন্তু বেশি করে উৎসাহ পাবো। তো তোমরা প্লিজ একটু বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও। আর প্রথমেই তোমাদের জন্য ইউরোপিয়ান ফুটবলে কি খবর আছে সেটা একটুখানি তোমরা দেখে নাও। আবারও হার রিয়াল মাদ্রিদে, আর আবারও পেনাল্টি মিস কিলিয়ান এমবাপের। গত সপ্তাহে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের লিভারপুলের সাথে পেনাল্টি মিস করেছিলেন কিলিয়ান এমবাপে, আর এবার কিন্তু গত পরশুদিনের ম্যাচে পেনাল্টি মিস করলেন কিলিয়ান এমবাপে অ্যাথলেটিকো বিলবাওর সাথে। আর এই ম্যাচ কিন্তু রিয়াল মাদ্রিদ হেরে গেছে 2-1 গোলে। আর এই পেনাল্টি মিসের পর কিন্তু রিয়াল মাদ্রিদ সমর্থকরা কিন্তু কিলিয়ান এমবাপেকে নিয়ে যথেষ্ট সমালোচনা করেছেন এবং মাঠে কিন্তু প্রচুর গালিগালাজও করেছে কিলিয়ান এমবাপেকে নিয়ে। অন্যদিকে এই হারের পর কিলিয়ান এমবাপে কিন্তু বলেন যে এটা আমার জন্য একটা কঠিন সময়, তবে এটা সেরা মুহূর্ত তা পরিবর্তন করার, সবাইকে দেখিয়ে দেওয়ার আমি কে। তো কিলিয়ান এমবাপে পরপর দুটো ম্যাচে পেনাল্টি মিস করার পর কিন্তু নিজে বুঝতে পারছে নিজের কোথায় ভুল হয়েছে, তো সেই জায়গা থেকে নিজে কিন্তু ওভারকাম করতে চাইছে। তো এখন দেখা যে পরবর্তী যে ম্যাচ আছে রিয়াল মাদ্রিদের, সেই ম্যাচে রিয়াল মাদ্রিদ জার্সি গায়ে কিলিয়ান এমবাপে কতটা নিজেকে পরিবর্তন করতে পারে এবং পরবর্তী ম্যাচে কিলিয়ান এমবাপে গোলের মধ্যে ফিরতে পারে কিনা সেটা কিন্তু রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচেই বোঝা যাবে। এই মুহূর্তে কিন্তু ইউরোপ সার্কিট কাঁপাচ্ছে লিভারপুলের ইজিপশিয়ান স্ট্রাইকার মোহাম্মদ সালা। 7টি ম্যাচে তিনি কিন্তু এই মুহূর্তে 9টি গোল করে ফেলেছেন এবং 4টি অ্যাসিস্ট, তবে শেষ 7টি ম্যাচ বলছি। এবং এই মুহূর্তে চেলসি, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, নিউক্যাসল সবার বিপক্ষেই গোল করেছেন। এই সিজনে 21টা ম্যাচ খেলে বেড়েছে মোহাম্মদ সালা। গোল ও অ্যাসিস্টের সংখ্যা যথাক্রমে 27টি, যা ইউরোপের টপ ফ্লাইটের যৌথভাবে সর্বোচ্চ। এছাড়া প্রিমিয়ার লিগে কিন্তু 10টি গোল করে মোহাম্মদ সালা সর্বোচ্চ গোল স্কোরার হিসাবে এখনও আছে। আর 8টি অ্যাসিস্ট করে দ্বিতীয় সর্বোচ্চ অ্যাসিস্ট করেছে কিন্তু মোহাম্মদ সালা ইপিএলে। তো বুঝতে পারছো মোহাম্মদ সালা কিন্তু এই মুহূর্তে তার নিজের অন্যতম সেরা ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে। আর পরবর্তী লিভারপুলের যেই ম্যাচ আছে সেই ম্যাচেও কিন্তু আবার আমরা অপেক্ষা করব মোহাম্মদ সালার ম্যাজিক দেখার জন্য। আইএসএলে আবার হার মোহামেডান স্পোর্টিংয়ের, একটানা 7টি ম্যাচ হারলো। নিউ দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে পাঞ্জাব এফসি 2-0 গোলে পরাজিত করলো সাদা কালো শিবিরকে। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে 58 মিনিটে লুকা মাসসেনের গোলে এগিয়ে যায় পাঞ্জাব এফসি। কয়েক মিনিট পরে 66 মিনিটে ফিলিপ গোলের ব্যবধান দ্বিগুণ করে। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি কলকাতার দল মোহামেডান স্পোর্টিং, ফলে 2-0 গোলে জিতে মাঠ ছাড়ে পাঞ্জাব এফসি। পুরো ম্যাচে অসাধারণ খেলে ম্যাচের সেরা হন বিজয়ী দলের তরুণ মণিপুরি ডিফেন্ডার অভিষেক সিং। আর মোহামেডান স্পোর্টিং কিন্তু টানা 7টা ম্যাচ হারলো বলা যায় আইএসএলে। তো মোহামেডানের অতি জঘন্য পারফরমেন্স চলছে আইএসএলে। আর এর জন্য কিন্তু বলতে পারি যে মোহামেডান এই খারাপ পারফরমেন্সের জন্য তাদের অফিসিয়ালদের কিন্তু দায়ভার নিতেই হবে। তারা একচেটিয়া নর্থ ইস্ট থেকে ফুটবলার নিয়ে এসেছে, বাঙালি ফুটবলারদেরকে তারা রাখেনি দলে সেইভাবে। আজকে সামাদ আলী মল্লিক খেললেও কিন্তু এর আগের ম্যাচগুলোতে সামাদ আলী মল্লিক খেলেনি। আর ভাস্কর রায় গোলকিপার ছাড়া কিন্তু বাঙালি ফুটবলার নেই বললেই চলে। কিন্তু মোহামেডান স্পোর্টিং ছিল যেই ফুটবলাররা, সেই তন্ময়, সজল বাগ, মহিতোষ রায় এবং আশরাফিল দেওয়ান, এই ফুটবলারগুলোকে কিন্তু মোহামেডান স্পোর্টিং রাখার প্রয়োজন মনে করেনি এবং এরা কিন্তু পরবর্তী সময় মোহামেডান স্পোর্টিং কলকাতা লিগের পর এদেরকে ছেড়ে দেয়। বিশেষ করে মহিতোষ রায় অসাধারণ একজন স্ট্রাইকার, যে কোনো জায়গা থেকে গোল করতে পারে, সেই জায়গায় ফুটবলারকে ছেড়ে দেওয়া হয় এবং তাদের বদলে যেসব নর্থ ইস্টের ফুটবলার খেলেছে তারা একেবারে সত্যি কথা বলতে পাতে দেওয়ার যোগ্য নয়। মোহামেডান স্পোর্টিংয়ের রাইট উইংয়ে যেই ফুটবলারটি খেলছেন সেই জোহার লিয়ানা কিন্তু বলা যায় অতি একজন জঘন্য ফুটবলার। ফুটবলারটির মধ্যে না অ্যাটাকিং আছে না ডিফেন্সিভ কোয়ালিটি আছে। আজকে ফাঁকা চান্স পেয়েও গোল করতে পারেনি।
তো এই ফুটবলের পরিবর্তে ইসরাফিল দেওয়ান বা মোহিতোষ রায়রা কিন্তু খেলতে পারতো, এবং যে মিডফিল্ডাররা খেলছে তাদের জায়গায় তন্ময় দাস অথবা সজল বাগরা কিন্তু অনায়াসে খেলতে পারতো। কিন্তু এই বঙ্গ সন্তানদের কিন্তু রাখার প্রয়োজন মনে করেনি মোহামেডান স্পোর্টিং। তারা কিন্তু সবসময় পাহাড়ি ফুটবলারদের দিকে ঝুঁকেছে, এবং সেই কারণে কিন্তু মোহামেডান স্পোর্টিং ঢুকছে। কেননা পাহাড়ি ফুটবলাররা মোহামেডান স্পোর্টিংয়ের জার্সির ওয়েটটা বোঝে না, ওয়েটটা তারা বুঝতেও চায় না। তো তাদের মধ্যে কিন্তু যে কোন দলের জার্সি গায়ে খেলছে সেই ব্যাপারটাই তারা উপলব্ধি করতে পারে না। তো যেটা হওয়ার সেটাই হয়েছে। মোহামেডান স্পোর্টিং কিন্তু আবার হারলো, আইএসএল এর 7 নম্বর হার হয়ে গেল মোহামেডান স্পোর্টিং এর। ইস্ট বেঙ্গল মহিলা ফুটবল দল এবার তো যথেষ্ট শক্তিশালী করছে, একাধিক ভারতের জাতীয় দলে খেলা ফুটবলারদেরকে সই করিয়েছে। আর এবার কিন্তু ভারতের অনূর্ধ্ব 16 দলের মিডফিল্ডার থান্ডামণি বাস্কেকে ইস্ট বেঙ্গলের সই করালো। সে কোলাঘাট একাডেমি অফ স্পোর্টস থেকে নিয়মিত প্রশিক্ষণ নিয়েছে, তারপর সেখান থেকে ভারতের অনূর্ধ্ব 16 দলের হয়ে সরাসরি কিন্তু আবার ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে দিল। এখন দেখার থান্ডামণি মাত্র 16 বছর বয়স এই ফুটবলারটি আগে এই ইস্ট বেঙ্গল জার্সি গায়ে আগামী দিনে কতটা ভালো ফুটবল খেলতে পারে ইন্ডিয়ান ওমেন্স লিগে। ইন্দোনেশিয়ার ক্লাবের অফার থাকা সত্ত্বেও কিন্তু অস্কার ব্রুজো কিন্তু মাস দুয়েক আগে ইস্ট বেঙ্গলে কোচ হিসাবে যুক্ত হন, এবং সেই কারণটা কিন্তু খোলসা করে বললেন ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজো। তিনি বলেছেন, মাস দুয়েক আগে ইস্ট বেঙ্গল থেকে যখন আমি প্রস্তাব পেয়েছিলাম তখন ইন্দোনেশিয়ায় ছিলাম। আসলে ইন্দোনেশিয়ার একটি ক্লাবের সঙ্গে চূড়ান্ত কথাবার্তা হয়ে গিয়েছিল, তাই সেই ক্লাবের দায়িত্ব গ্রহণ করতে সবে পৌঁছেছিলাম। পৌঁছানো মাত্র ইস্ট বেঙ্গল অফার করে। যেহেতু ইস্ট বেঙ্গলের মতন বড় ক্লাবের গৌরবময় ইতিহাস সম্বন্ধে আমার সবই জানা ছিল, তাই এই চ্যালেঞ্জ নিতে দুবার ভাবিনি। তখন ইন্দোনেশিয়ার ক্লাব কর্তাদের বুঝিয়ে আমাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছিলাম। মানে বুঝতে পারছো, ইস্টবেঙ্গলের গৌরব ইতিহাস অস্কার ব্রুজোর জানা ছিল, আর সেই গৌরব ইতিহাসের কথা মাথায় রেখে কিন্তু ইস্টবেঙ্গলের কোচিং করানোর চ্যালেঞ্জটা কিন্তু অ্যাকসেপ্ট করে অস্কার ব্রুজো। সেটা কিন্তু তিনি নিজেই আজ সরাসরি জানিয়ে দিলেন। আর আমি ভিডিওটা আপলোড করব মাঝরাত হয়ে যাবে, 7 তারিখও পড়ে যাবে, কিন্তু ভিডিওটা যখন আমি তৈরি করছি তখন রাত প্রায় 11টা হয়ে গেছে। আর আজকের তারিখ 6 তারিখ, মানে 6 ডিসেম্বর 2024। তো যেহেতু 7 তারিখে ভিডিওটা আপলোড হবে মধ্যরাতে, তো আমি 6 তারিখের হিসাবেই বলছি। আজ ইস্টবেঙ্গল কিন্তু চেন্নাইতে পৌঁছে গেছে, এবং চেন্নাই এফসির সাথে কিন্তু আইএসএল এর ম্যাচ খেলার জন্য আর অবশ্যই জয়ের লক্ষ্য নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল চেন্নাইতে পৌঁছেছে। তবে ইস্টবেঙ্গলের জন্য একটা খারাপ খবর, সেটা হচ্ছে চোটের কারণে চেন্নাইগামী বিমান ধরা হলো না হেক্টর ইউসের। ফলে আগামীকাল ম্যাচ আর তার খেলার কোনো সম্ভাবনা থাকলো না। আনোয়ারের সঙ্গে হিজাজি মাহের সেন্ট্রাল ডিফেন্স সামলাবেন। দুই প্রান্তে রাকিব ও প্রভাত লাকড়া খেলবে। তবে চিন্তার বিষয় ব্যাকআপ প্লেয়ার এর বড়ই অভাব। দুই সাইড ব্যাক নিশু ও মার্ক আগেই চোট পেয়েছে। নুঙ্গা আগের ম্যাচে লাল কার্ড দেখে গিয়ে মাঠের বাইরে। তো সেন্ট্রাল ডিফেন্সও হেক্টর ফিট হতে পারছেন না। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে প্লেয়ার আনতেই হবে, নয়তো রিজার্ভ দল থেকে প্রমোট করতে হবে ফুটবলারদেরকে। ওদিকে রিজার্ভ দলের হয়ে দুর্দান্ত খেলে হীরামণ্ডলও কিন্তু চোট পেয়ে বসে আছে। মানে বুঝতে পারছো, ডিফেন্স লাইনে কিন্তু ইস্টবেঙ্গলে একাধিক ফুটবলার চোট আর কাট সমস্যায় জর্জরিত। তো সেই জায়গা থেকে কিন্তু ইস্টবেঙ্গলকে ডিফেন্স সামলাতে হবে আগামীকাল চেন্নাই ম্যাচে। তো আজ ইস্টবেঙ্গল দল যেরকম প্র্যাকটিস করেছে সকালবেলা, সেই প্র্যাকটিস কিন্তু ইস্টবেঙ্গল মূলত ডেড বল সিচুয়েশনের উপর জোর দিয়েছিল, যে ডেড বল থেকে যদি গোল তোলা যায়, ডেড বল সিচুয়েশন। আর এর সাথে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু লং বলেও প্র্যাকটিস করেছে কোচ অস্কার ব্রুজো। খুব বেশিক্ষণ প্র্যাকটিস হয়নি ইস্টবেঙ্গলে, কেননা ম্যাচের আগের দিন প্রধানত খুব বেশি প্র্যাকটিস হয় না। প্র্যাকটিসের মধ্যে যা হয়েছে সেটা হচ্ছে ডেড বল সিচুয়েশন এবং লং বল প্র্যাকটিস হয়েছে। এই লং বল থেকে যদি গোল তুলে নেওয়া যায়। এছাড়া দুটো টিম করে কিন্তু ইস্টবেঙ্গলকে খেলানো হয়েছে, মানে ফার্স্ট টিম আর সেকেন্ড টিম। একটু প্র্যাকটিস ম্যাচ হয়েছে, তারপরে কিন্তু প্র্যাকটিস শেষ করে দেওয়া হয়, এবং এরপর ইস্টবেঙ্গল দল কিন্তু চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। তো এখন দেখার যে ইস্টবেঙ্গল যে ম্যাচ আছে চেন্নাইয়ের সাথে, সেই ম্যাচ জিততে পারে কিনা। আর যদি ইস্টবেঙ্গল এই ম্যাচ জিতে যায়, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল এক লাফে মোহামেডান স্পোর্টিং আর হায়দ্রাবাদকে টপকে কিন্তু 11 নম্বরে উঠে আসবে, যেটি ইস্টবেঙ্গলের জন্য খুব ভালো। এবং অনেকটা পেছন থেকে যেহেতু স্টার্ট করতে হচ্ছে ইস্টবেঙ্গলকে, তো কালকের ম্যাচ থেকে 3 পয়েন্ট অবশ্যই দরকার। 3 পয়েন্ট জিতলে কিন্তু কিছুটা আরও বেশি মোটিভেশন হতে পারবে পরবর্তী ম্যাচের জন্য, এবং আত্মবিশ্বাসও ফিরে পাবে আরও বেশি করে। তো সেক্ষেত্রে উড়িষ্যা ম্যাচে কিন্তু লড়াইয়ের রসদ কিন্তু ইস্টবেঙ্গল পেয়ে যাবে। এখনকার মতন খবর এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।